নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। চুটুর পুটুর আওয়াজ কি পাচ্ছেন? এই তেল বসিয়ে দিয়ে আজকে দিনের ব্লগ আমার শুরু হচ্ছে। আগের দিনের মতোই আমি আজকে মাংসটা রান্না করবো। আমার শ্বশুরমশাই সেদিনের মাংসটা খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন যে আজকে মাংসটা আবার একটু তুই রান্না করিস। তা আমাদের অলকা দিয়েই মাত্র বেরিয়ে গেল সমস্ত কিছু করে টোরে রেখে। আজকে রবিবারে আমাদের হচ্ছে চিকেন। কড়াইটা বসানো ছিল, আমি তেলটা দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি যে কড়াইটার ভেতরে অনেকটা জল ছিল। না দেখে হঠাৎ করে জ্বালিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। আসলে ধোয়া ছিল, জলটা একটুখানি মানে কড়াই থেকে একটু তাতিয়ে নিলে ভালো হতো। যাই হোক, আজকে আমাদের নিচেতে হচ্ছে পাঁঠার মাংস, কিন্তু আমার শ্বশুরমশাই পাঁঠার মাংস খাচ্ছেন না। আমি শ্বশুরমশাই আর টুকুরের জন্য হচ্ছে মুরগির মাংস, আর আমার হাজব্যান্ডের জন্যই মূলত, হাজব্যান্ডের আলপনাদি এরা হচ্ছে, এদের জন্য হচ্ছে পাঁঠার মাংস। তো বাবু বাজারে গেছেন মাটন আনতে, উনি খেতে চাইছিলেন না। তা আমরা বললাম যে না না, ও মানে এই রবিবার দিনটাতে একটু পাঁঠার মাংস বলে খুব খুশি হয়। আমরা বললাম ঠিক আছে, তাতে কী হয়েছে, তুমি খাবে, তো যাও নিয়ে এসো। যেতে মোটেই চাইছিল না, ঠিক আছে একটাই করে দাও, একরকমই করে দাও। আগে তো বাবা পাঁঠার মাংস খেতেন, তো পরেও হয়তো খাবেন, কিন্তু আজকে বললাম তুই কি ওই মুরগির মাংসটা করবি, সেদিন যেরকম পাতলা ঝোল করেছিলিস, আমি বললাম কুকুরের জন্য তো আমি মাংস করবই। তা আমি বললো হ্যাঁ আমার জন্যই করিস। হয়তো পরের দিন থেকে আবার পাঁঠার মাংস থেকে শিফট করবেন, হতেই পারে। কী পরিমাণ জল বেরিয়েছে, এখনও একটুও জল দিইনি, কিন্তু জল গরম করে রেখে দিয়েছি, কিন্তু জল দিইনি। এই জলেই সেদ্ধ হোক, তারপর জল দেবো। আস্তে হয়ে গেছে। এই যে এটাই পছন্দ করেন উনি, আমার শ্বশুরমশাই। ফাইনাল এই চেহারা হয়েছে, দেখতে হেভি হয়েছে, আর কি ভালো গন্ধ বেরোচ্ছে। কিন্তু আকাশ পুরো অন্ধকার হয়ে গেল। আজকে অবশ্য ছিল বৃষ্টির পূর্বাভাস। এই যে লাইট নিভিয়ে দিলে রান্নাঘরের অবস্থায়। এরকম করে অনেকেই খায় দেখেছি, ফেসবুকে ফটো দেয়। আমার এরকম ইচ্ছা করতো যে একদিন আমিও দেবো। আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। দেখতে যে কী ভালো লাগছে। আরও কিছু পদ রান্না হয়েছে, কিন্তু সেগুলো আমি নেবো না, আজকে এভাবেই খাবো। এই সিজনের প্রথম ফোঁটা সাদা জবা দিয়ে গোপালের পুজো দিলাম। আর আমার গোপালের খাবার আজকে থেকে বদলে গেল। আমি একদিন খেজুর দিতাম, এখন থেকে গোপালকে হয় কাঠবাদাম দেবো, নাহলে কিশমিশ দেবো। এক খাবার খেতে কি রোজ রোজ আমাদের ভালো লাগে বলুন তো? গোপালকে রোজ রোজ এক জিনিস দিতাম। কালকে আম দেওয়া হয়েছিল, এবার ঘুরিয়ে ফিরিয়ে দেবো। জামরুল হয়েছে গাছে প্রচুর, জামরুল দেবো মাঝে মাঝে। আর একজন দেখলাম জিজ্ঞেস করেছেন যে এই সমরানি কাপের যে ধোঁয়াগুলো, সেগুলো ভালো কিনা স্বাস্থ্যের পক্ষে। দেখুন, খুব ক্ষতিকারক তো হওয়ার কথা নয়, কারণ আমরা তো সারা মানে 24 ঘন্টা দিয়ে থাকছি না। এই ধরুন সব মিলিয়ে, সকালে সন্ধে মিলিয়ে মোটামুটি 30 মিনিটও নয়, ওই ধরুন 15 মিনিট আর কি। তো বাকি 23.5 ঘন্টা বা 24 ঘন্টা তো আমরা এটা থেকে মুক্তই থাকছি। কাজেই খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আর যদি কারোর একটু হয় না, ধোঁয়াতে সমস্যা হয়, সে দরজা জানলা খুলে রাখবেন। আমাদের যেহেতু হয় না, সে তো ঘরটা মোটামুটি বন্ধ আপাতত। কিন্তু যদি কারোর সমস্যা থাকে তাহলে খুলে দেবেন, তাহলেই হয়ে গেল। আমরা যদি এই জানলাটা খুলে দিই, দরজাটা সরি, তাহলে এই সব ধোঁয়া বেরিয়ে যাবে। আমি না এই বালুচরিটার কথা বলেছিলাম, যে ভালো করে দেখাচ্ছি। এটা না, দাঁড়া, এটা হচ্ছে একটা ওই পালকিতে বর বউ যাচ্ছে সেরকম একটা দৃশ্য। এটার আঁচলটাতে পুরোটাই হচ্ছে মুঘলাই কাজ। এই যে দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু আমি তখন দেখেই কিনেছিলাম। বালুচরী শাড়ি তো শুধু শাড়ি নয়, এটা একটা গল্প। তো সেই সময়টায় আমার এত পছন্দ হয়েছিল, প্রথম কথা রঙটা খুব ভালো লেগেছিল, আর এই রঙটা পরলে আমার মনে হয় আমাকে মানায়ও, যার ফলে তো কিনেছিলাম। পরাই হয়নি সে অর্থে খুব একটা। আর একটা হচ্ছে এটা তাসারের একটা শাড়ি, এটা খুব ভালো শাড়ি, কিন্তু এটা একদিনও পরিনি। ব্লাউজটাও বানানো নেই, ব্লাউজটা বোধহয় এখন আর বানানো যাবে না। এটা রেডি করা আছে কিনা তাও আমার মনে হয়, হ্যাঁ রেডি আছে, তার মানে ব্লাউজ পিস কাটা আছে। ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে পরার অনেক ব্লাউজ আছে। তো এই শাড়িটাও ভাবছি কি করব, মানে এমনিতে ওপর ওপর এই সাদা কালো মনে হচ্ছে, কিন্তু শাড়িটা না পরলে খুবই স্মার্ট লাগবে দেখতে। দুটো শাড়ি আপাতত বার করলাম। আজকে তো এরকম ওয়েদার, কালকে যদি একটু রোদ্দুর থাকে রোদ্দুরে দেবো, আরও কয়েকটা শাড়ি রোদ্দুরে দেবো। সন্ধে বাতি দেওয়ার প্রায় টাইম হয়ে এলো, তো আলপনা একটু চা দিল, আমি একটু চা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে পোশাক আশাক ছেড়ে তারপর সন্ধে দেবো। আমার শাশুড়ি মার না একটা অভ্যেস ছিল, তিনি যেখানে সেখানে গয়না খুলে রাখতেন। আমার মেয়েরও দেখছি সেই অভ্যেসটা হয়েছে। দেখুন, এই যে
সে এখন রাত্রেবেলা এখানে শোয়। এই যে এটি হচ্ছে সোনার আংটি, আমার ছোটোবেলার আংটি এটা, আমার তো আর হয় না, তাকে এটা দিয়েছে। এটা কিন্তু খুব মজবুত, প্রচুর সোনা আছে এটাতে। এটা খুলে রেখে দিয়েছি এখানে, হঠাৎ করে এখন আমি খেয়াল করছি। এটাও একটা সিলভারের আংটি, এটাও এরকমভাবে খুলে ফেলে রেখে দিয়েছি। দেখুন দেখি, ওকে না এই সোনার জিনিসটা দেওয়া যাবে না, এত সোনার দাম বেড়েছে, একবার এই জিনিস গেলে আর তো করা খুব কঠিন ব্যাপার হবে না। এটাকে আর সোনা দেওয়া যাবে না পড়তে, ও এখনও ওইসব সামলাতে পারে না, দরকার নেই। আমার শাশুড়ি মা গায়ে গয়না রেখে শুতে পারতেন না, যার ফলেতে বাড়িতে থাকতে তো হতোই, প্লাস কোনো বিয়ে বাড়িতে গেছেন, হাতে সব কিছু চুড়ি টুড়ি সব কিছু খুলে বিছানার পাশে রাখতেন, রেখে তারপর উঠে চলে যেতেন। এরকমও হয়েছে যে ওই মানে শুধু সোনার চুড়ি আর কি, সেরকম বোধ হয় 4 না 5 গাছা একটা বিয়ে বাড়িতে গিয়ে পাশে রেখে এসেছিলেন বা ভুলে গেছেন। তারপরে মাটিতে সব বিছানা করে করে ঢালাও করে শুতো, তারপর আর সেটা পাওয়া যায়নি। তো এরকম আমাদের বাড়িতে তো যারা কর্মসহায়িকা তাদের কাজ ছিল, আমার বিয়ের পর আমি এসে দেখেছি যে তারাই সবসময় ওই বিছানা টিছানা তুলতো। তা সুমিত্রা দি আমার বিয়ের পর দেখেছি সে কাজ করতো। তো প্রত্যেক দিন ওই এটাকে আমার শাশুড়িমার হাতে দিয়ে বলতো, কাকিমা আপনার মালা, আপনার মালা। আর উনি একটা বিশাল বড় একটা মফ চেনের মতো একটা মালা পরে থাকতেন। তা প্রত্যেক দিন, তারপর শ্বশুরমশাই এমনি এমনি রাগ করতেন না আর কি, কিন্তু সেটা উনি পারতেন না, কিন্তু তখন আর কি যে তাহলে পড়তে হবে না, তো না পড়া অবস্থাতেই দীর্ঘদিন থাকতেন, কিন্তু কখনো কখনো যদি পড়তেন তাহলে ওরকম খুলে দিতেন। এই আমার মেয়ের দেখছি এই স্বভাব হয়েছে, যেখানে সেখানে গয়নাগাটি ছড়িয়ে ছিটিয়ে রাখা। যাই হোক, যেটার জন্য আমি এখানে এসে বসলাম, এই সোনার আংটিটা খুলে আছে দেখে, ওটা অনেকটা সোনা, ওটার মধ্যে প্রায় 8-9 গ্রাম। দেখুন আবার তখন সোনার দাম কম ছিল, আমি যখন স্কুলে টুলে পড়ি তখন তো সোনার দাম কম ছিল, ওটা বাবা মা বানিয়ে দিয়েছিলেন আমাকে। তো যাই হোক, যেটা বলতে বসেছি সেটা হচ্ছে যে আপনারা তো দেখলেন যে আমি দুটো শাড়ি করেছি। তা ওই দুটো শাড়ি, তা আমি যেটা বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনবো, কিনতে চেয়েছিলাম জানেন তো, কিন্তু তারপর ওই মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছে, ঠিক করলাম ওই শাড়িটা এখন আর কিনবো না। ওই শাড়িটা এখন কিনে ওটাকে রেডি করে পরাটা কঠিন, মানে আসতেও সময় লাগবে, যে খোদ বিষ্ণুপুর থেকেই তো কেনা। তো সেটা অনলাইনে অবশ্যই, সেটা আমি হাতে হাতে তো কেনা নয়। তা সেটাই আর কি, পুজোয় কিনবো ওই শাড়িটা। আর আরেকটা কারণও হচ্ছে যে আমাকে একজন একটা মেসেজ করেছে, আমি আপনাদের মেসেজটা হোয়াটসঅ্যাপে আর কি দেখাচ্ছি, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে আমি কেন শাড়িটা কেনা থেকে পিছিয়ে যাচ্ছি। নাম ফোন নাম্বার এগুলো একটু ঢেকে দিচ্ছি, হ্যাঁ। তো এই যে সেই দেখতে পাচ্ছেন তো কি মেসেজগুলো, আরও অনেকটাই আছে। বাস্তবে ও হচ্ছে ত্রিপুরার মেয়ে, ও কলকাতাতে থাকে, ও একটা ভালো আইটি কোম্পানিতে ভালো চাকরি করে। ওর সাথে এর আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে কয়েকবার, মানে কথা সেরকমভাবে হয়নি। ভয়েস মেসেজগুলো যখন শুনি তখন ওই আঞ্চলিক টানে খুব সুন্দর, খুব সুইট লাগে শুনতে আর কি। তা আমি আসলে দেখালাম যদিও, কিন্তু ও যেরকমভাবে লিখেছে আমি ঠিক ওর ইয়েতেই বলি। যদিও একেবারে টিপিক্যাল শান্তিপুরি ভাষায় না বললে অনেকেই আছে খুব বাজেভাবে জাজ করেন। আমি কুচবিহারি টোনে যখন আমি কথা বলতাম তখন আমাকেও এরকম খুব খারাপ খারাপ কথা শুনতে হয়েছে, যেটা ভীষণ স্বাভাবিক। প্রত্যেকটা মানুষকে শান্তিপুরি বাংলাতে কথা বলতে হবে, এটা তাদের নির্বুদ্ধিতা যারা এটা বলে নেগেটিভ কমেন্ট করেন। প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার কিছু কিছু করে মানে বদল দেখা যায়। কুচবিহারি যে রাজবংশী ভাষা, সেটার সাথে জলপাইগুড়ি রাজবংশী ভাষার অনেকটাই পার্থক্য, এটাই তো স্বাভাবিক। তো কাজেই এখন এই সমস্ত ভাষাগুলো আছে, সেটা তাদের কাছে উপভাষা আমরা বলতে পারবো না, সেটাই তাদের কাছে মূল ভাষা। আশা করি কেউ ওর ভাষায় জাজ করবেন না অকারণ। যাই হোক, যেটা ও লিখেছে, কোনো জাতে লিখেছে দিদি, কোনোটাতে লিখেছে ডিডি, হ্যাঁ। তা প্রথমত যে দিদি, তোমার বালুচরি ব্লগ দেখে মন খারাপ হয়ে গেল দিদি, রিসেন্ট ব্লগ দিদি। জানো আমার খুব শাড়ি কিনবার নেশা ছিল, 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চা নেই নাই, এখনও খালি শাড়ি কেনার তাল ছিল। যা স্যালারি পাই 1 মাসে একটা শাড়ি কিনি, শাড়ি পরে অফিস যাই না। বন্ধুদের বিয়া, বরের বন্ধুদের বিয়া, রিলেটিভদের বিয়া লাইগেই আছে, আমার শাড়ি কেনাও লাইগেই আছে। মনে হয়তো সব বিয়েতে আলাদা আলাদা শাড়ি পরি, একবার পরলে আর পরতে মন আসে না। আচ্ছা, এদিকে আমার বরের 8-9টা সেট আছে, ছেলেদের যা সেট থাকে আর কি, ও ঘুরে ফিরে সেইগুলাই পরে, আমি কিনে দিতে চাইলে নেয় না, আমার খারাপ লাগতো। আমি তোমার ব্লগ দেখা শুরু করি 2025 সেপ্টেম্বর থেকে, ট্রিগার করে তোমার কথাগুলো। 2025-এ
একটাও ড্রেস কিনবা না বলেছিলা, তাতে নাকি তোমার লাইফে এতটুকু চেঞ্জ হবে না, উল্টে ভালো হবে। আচ্ছা, আমি মনে করলাম চেষ্টা করি অক্টোবর থেকে সব ড্রেস কেনা স্টপ করি। খুব প্রবলেম হইতো, নেশা ছিল তো, কিন্তু কষ্ট কইরে হইলেও করছি। আচ্ছা, ডিসেম্বর পর্যন্ত প্রবলেম হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি পয়লা বৈশাখেও কিছু কিনি নাই, এর মধ্যে 3টা বিয়া অ্যাটেন্ড করছি। দেখলাম শুধু শাড়ি পরার ধরন আর ব্লাউজ চেঞ্জ করে নিলেই পুরনো শাড়ি নিউ লাগে। মিক্সড অ্যান্ড ম্যাচ করে শাড়ি পরছি, সবাই দারুণ বলছে। 8 মাসে প্রায় 40,000 সেভ করছি। নিজেকে নতুন নতুন লাগে দিদি, তোমার জন্যই। আচ্ছা, সেই জন্য তোমাকে থ্যাঙ্কস, কিন্তু তুমি আবার সেই শাড়ি কেনা শুরু করবা দেখে মনটা খারাপ হইয়া গেল দিদি। আমার এখনও ক্রেভিং হয়। সরি দিদি, তোমার খারাপ লাগলে। কি বলবো, আমার কেন খারাপ লাগবে বাবা, আমার কেন খারাপ লাগবে? একটুও খারাপ লাগেনি, বরং তুমি আমার কথা শুনেছো এত সুন্দর করে, আমার কথাকে বুঝতে পেরেছো। অন্তত অনেক লোকে তো সেটাও পারে না যে আমি কি মিন করতে চেয়েছি। তো তুমি আমাকে এই মেসেজটা করবে এবং আমারই উপকার করলে, কারণ আমি নিজের প্রতিজ্ঞা 2025-এ সত্যি সত্যি আমি নিজের জন্য কোনো জামা কাপড় কিনিনি, এবং তাতে আমার লাইফস্টাইলের এতটুকু চেঞ্জ হয়নি। বরং আমি ডিক্ল্যাটার করেছি, আমার জিনিসপত্র অনেক বাতিল হয়েছে, আমার ঘর অনেক বেশি ফ্রি হয়েছে। আমি সত্যি শাড়ি পরি না তোমার মতো, ওকেশনালি শাড়ি পরা হয়, তার জন্য আমার যেগুলো যেগুলো আছে সেগুলো আমার জন্য ঢের। তোমার এই যে মেসেজটা পেয়ে আমি সত্যি খুব খুশি, এবং আমি যেন মনে হচ্ছে যে আমার আয়নাটা আমার সামনে আবার খুব সুন্দরভাবে কেউ একটা দেখিয়ে দিল যে ঝিনুক তুমি এটা না কিনলেও হয়। তবে হ্যাঁ, যে রঙের শাড়িটা আমি চেয়েছি সেই রঙের শাড়িটারও একটা শখ ছিল, সেটা আমার যখন শাড়ি কেনার দরকার হবে, মানে পুজোর সময় আমরা বাঙালিরা শাড়ি কাপড় কিনি, তখন আমি একটা কিনবো, কিন্তু এইটুকু সময়ের জন্য একদিনের জন্য আমি আর শাড়িটা কিনবো না, সেরকম আমি মনস্থির করেছি। আর না বাবু, আমি কিচ্ছু মনে করিনি। আর তোমার মতো এত সুন্দর সুন্দর সাবস্ক্রাইবাররা আছে আমার কাছে, সেটাই আমার কাছে অন্যতম বড় একটা সম্পদ। এত সুন্দর, এত সিম্পল, যা মনে আসছে সেটাই বলে দিচ্ছ, ভাবনা চিন্তা নেই। আমার খুব ভালো লাগে তোমার মতো মেয়েদের, মানে ওই যা যে মানে বললে হংকং বুঝে ফেলে, হনুলুলু বুঝে ফেলে, আমার ওই ধরনের মানুষের সাথে যায় না। আমি ওরকমভাবে বাঁচতে পারি না, সত্যি কথা। আমাকে ওরকম মানুষ পরিবৃত হয়ে থাকলে না আমার খুব কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার থেকে তোমার এই সিম্পল কথা, সিম্পল মন, সিম্পল চিন্তাভাবনা, এগুলো আমার খুব পছন্দ। এই ধরনের মানুষ দিয়ে থাকতেই আমার ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে তোমার মেসেজটা। তোমার তথা তোমাদের মতো অনেকেই আছেন যারা সত্যি সত্যি আমাকে আমার ঠিকটা ভুলটা অনেক সময় এত সুন্দর করে ধরিয়ে দেয়, সেজন্য আমি কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি কিচ্ছু মনে করিনি বাবু, কিচ্ছু মনে করিনি। খুব ভালো থেকো, থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ওই কাজ দেখেই তো কাকিমার, মানে কাকুর সবার পছন্দ আমাকে। সব এখনো দেখো না, সব কিন্তু আমি না কোনোদিন আমার মুখে না শুনবে না। সে কত বছর আগে? উপর নিচ সব কাজ করতাম। তখন কত বছর আগে? তখন 4 সাল না কি জানো এরকম হবে, 2004-এ। আচ্ছা। দিদিমা, ঠাকুমা, কাকিমা স্কুলে যেত, দিদিমা ঠাকুমা মানে দুপুরবেলা ওনাদেরকে খেতে দিতে আমার আসতে হতো। কাকিমার জন্য বিকেলবেলা রুটি করতে আসতে হতো। দেখো ধুয়ে দিত, নিচ মোছা, উপর মোছা, কাপড় কাচা, ঘর মোছা, বাইরে ধোয়ানো, একটা দিনও বাদ দিত না। এখন তো কেউ ওইরকম করেই না। আর সবজি কাটা কাকিমা রান্না করে রেখে কোনো রকম সকাল রাত্রিবেলা বিকেলবেলা সবজি কেটে রেখে যেতাম আমি। স্কুলে যেত, রান্না করে সবার জন্য রান্না টান্না করে রেডি করে রেখে যেত। আর এখন তো সবার সুখের সব পায়রা, সব সুখে কাজ করি আমরা এখন। কাকিমা তাড়াহুড়া করতো, রান্না বান্না করে তাড়াতাড়ি পুজো করে যেত। এইরকম কানের রিংগুলো কি বড় ছিল, কি মোটা। হ্যাঁ, আমাকে বলছে আলপনা রে, আমার এই কানের রিং পাচ্ছি, এরকম বড় ছিল সেটা বেশ, বুঝছো। আর মোটা সোটা বেশ ছিল। দেখিস তো কোথাও তুই ঘরটর ঝাড় দিতে সময় বিছানা টিছানা তুলে, বিছানাও তুলতাম। তারপরে সব জায়গায় ঘর টর মুছছি, সব করছি, কোথাও পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। বাইরে খুঁজছি, বাগানে ফুল তুলে তো আমি দিতাম। তারপরে ঠাকুর ঘরে বাসন নিতে আসছি, দেখি ঠিক ঠাকুরের যে আসন তরুভাবে পাতাই থাকতো আসনের পাশে, আসনের উপরে পড়ে আছে। আসনে বসে যে পুজো করছে, মনে হয় খোলা ছিল, কোন রকম চুল এরকম টান দিছে, পড়ে গেছে, বুঝতে পারিনি। কি বলতো, যে রাত্রেবেলায় যে খুলে শুতো, সকালবেলায় আবার লাগাতো। সে তো কত হার পেয়েছি। হ্যাঁ, বালা সুমিত্রা দি, কি বলো, সুমিত্রা দি, যে ছোটখাটো সুমিত্রা দি, হ্যাঁ। ওই সুমিত্রা দি
সে একদিন টুপুরের সঙ্গে মারপিট, না টুপুর ঠাকুমার মালা পরবে। হ্যাঁ, তো ও পেয়েছে, তার সুমি সুমি ও দিতেই যাচ্ছিল, না না আমার ঠাকুমার মালা আমি পরবো, সেটা মানে ওর থাইয়ের কাছে বড় মালাটা ছিল। যাই হোক আর কি। হ্যাঁ, এরকম কত হয়েছে, তুমি তো সব থেকে বেশি পেয়েছো। হ্যাঁ, তারপরে তোমার কানে দুল স্কুল থেকে আসছে, আমি রেখে দিয়েছি। হ্যাঁ, কাকু তো ল্যাবে যেত, ওটা ভেঙে আবার ছোট করলো, বুঝছো, রিংই ছোট করতো। আর ওই যে বোনের বাড়ি যাওয়ার সময় একটা বলে গাড়ির মধ্যে পড়ে গেছিল, আর পেল না। তারপরে থেকে রিং পরা বন্ধ হয়ে গেল কানের মধ্যে। আর কানে পরতোই না, কোথাও যখন যেত তখন ওই যে ইয়েগুলো কানের সঙ্গে লাগানো, ওগুলো আমি কোনোদিনও পরতে পারিনি। তো কত পেয়েছি, আনছি, কি পাইনি, কি বলো? ওই কোনোদিন তো একটা জিনিসও এদিক ওদিক করিনি। না, করোনি তো। হ্যাঁ, করলে তো কত করতে পারতাম, ধরতে পারতাম আমাকে? না বৌদি, মানুষ খুশি হয়ে যা দেয় সেটাই বড়, অত লোভ আমার নেই। তাহলে আমিও তো কত বানাতে পারতাম, এত টাকা কম টাকা রোজগার করলাম, কত গয়না বানাতে পারতাম, আমার অত শখই নেই। টুপুরের ওই স্বভাব হয়েছে, যেখানে সেখানে কেউ না কেউ বংশধারা পায়। দাঁড়াও না, বদমাইশটা। সোনার জিনিস দিবা না, এমনি এই যে কিনে ইমিটেশনের নাকি ওই দিতে হবে, পাওয়া যায়, ওটাই দিতে হবে ভাই। সোনার দাম বুঝি, তোমরা দেখবা না কিন্তু উপরওয়ালা দেখবে। আর আমি ওই ঘরের জিনিস ওইগুলো নিয়ে আমি ঘরে থাকবে না আমার। আমি যদি রাস্তায় কিছু পাই না, সেটা ঘরে নিয়ে আমার তার থেকে ডবল চলে যায়। একদম ঠিক, এটা আমি দেখেছি নিজে। একদিনকে রাস্তায় না 50 টাকা না কত জন পেয়েছিলাম, বুঝছো, ঘরে নিয়ে রাখছি যে ঠাকুরকে দিব কিছু কিনে, নাহলে কোনো মন্দিরে দিয়ে দেবো, কিন্তু কাজের তারণে মনে নেই আর দিতে পারিনি। সেই 50 টাকার জন্য আমার কত টাকা চলে গেল জানো, ঘরের থেকে। একটা তোমার কি বলে মাটির ঘর, ওর মধ্যে মেয়ে পয়সা রাখতো, আমি পয়সা রাখতাম, ঘরের থেকে হাওয়া। আচ্ছা শোনো, সেটা না না, এগুলোর কি ব্যাখ্যা আছে বলো তো? কোনো ব্যাখ্যা নেই কিন্তু। না কিছু, কাকে ধরবো? না না, ব্যাখ্যা মানে এগুলো কেন হয়, এটা হয় আমি যখন বিয়েতে এগুলো হয়। আরে শোনো, আমাদের দিনাটাতে শোনো, ঘর মুছতো, অনেকে দেখো কত টাকা পাচ্ছে, শুট করছে তাদের। শোনো আমার কথাটা শোনো, দিনহাটাতে একটা মাসি ছিল আমাদের, ও একদিন একটা 100 টাকা পেয়েছিল, তখন আমার বিয়ে হয়নি, 100 টাকার তখন দাম ছিল। ও খুব আনন্দ করে বাড়িতে 100 টাকা নিয়ে গেল, সেই দিনকে বিকেলবেলাতেই ওর একটা একদম ভরা ভর্তি ছাগল মরে গেল। ও বললো যে কি কান্না। ওই জন্য আমি কারো জিনিস কোনোদিন 1 টাকা 2 টাকা 10 টাকা কত টাকা ব্যাংকের থেকে এনেছে জানি না বৌদি, ভ্যান চালানো 500 টাকার নোট সব খাটের নিচ দিয়ে, বাবা আমার দেখে গা জ্বালাচ্ছিল। বাবরে, যদি আমি ধরি, আমি আগে ডাকি, তারপর বলবে কি তুই মনে নিয়ে নিছিস, আগে দেখে তারপরে। এই আমার শ্বশুর কোনোদিনও বলবে না এরকম, কোনোদিনও বলেছে তোমাকে আজ অব্দি? কি কোনোদিনও বলেছে যে তুই টাকা নিয়েছিস? জীবনেও বলবে না। করে মনে আছে আমাদের বাড়িতে ওই মেয়েটার শ্বশুরমশাই জেদে কাজ করতে ঢুকেছিল, 4,500 টাকা চুরি করেছে। তার আগে সে আমাদের বাড়ি থেকে কত কি নিয়ে গেল। আরে ওর বরটা আনন্দবাজারের গাড়ি চালাতো, আরে বাচ্চা করে মেয়েটা, শিলিগুড়িতে। ও তখন আমি চাকরি করি তো। হ্যাঁ, তো আমার হাজবেন্ডের বন্ধুদের বাড়িতে সেদিন নেমন্তন্ন ছিল। হ্যাঁ, আমি তো কলেজ স্কুল থেকে, অল্প বয়সী মেয়েটা কত জিনিস চুরি করেছে, ছাতা থেকে শুরু করে কত কিছু। আরে শোনো বলছি কি হয়েছে, ও যে এলো, তারপর ওই সৈকতদের বাড়িতে নেমন্তন্ন ছিল সেদিনকে। আমি ইয়েতে গেছি সেদিন, একটু লেটে স্কুলে গেছি, কি কারণে একটু লেটেই ছিল তো, তখন সামার ভ্যাকেশন চলছিল, খাতা দেখতে যেতে হতো। তারপর বাড়ি এসে সেজে গুজে গেছি, আমি না ওদের বাড়িতে ব্যাগটা খুলে দেখছি কি আমার ব্যাগে অনেক টাকা। তাহলে কী ব্যাপার, এত টাকা আমার ব্যাগে? আমি তো 1,000 টাকা থাকবে, তো অতগুলো টাকা কী হলো পরে না আমি বাড়িতে এসে, তখন অত রাতে তোরা জেগে থাকতো না, তখন দেখছি শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই বসে আছে। তখন আমি বলি কি আমার না অনেকগুলো টাকা চুরি গেছে। আমি না অ্যামাউন্টটা বলেছি, বলে এত টাকা? বলে হ্যাঁ। বলে আমার ব্যাগে কোথা থেকে এলো? তো তখন শ্বশুরমশাই বলছেন যে এই টাকাটা কি আপনার? তখন আমার শাশুড়ি বলছে, ও তার আগে তো যেহেতু ওর চুরির একটা রেকর্ড ছিল, ছোটোখাটো চুরি করেছে, সেটা অত বড় হাত মেরে ওর টেনশন হয়েছে যে এই টাকাটা পরে কি করবে। আমি বোধহয় স্নানে টানে ছিলাম, আমার ব্যাগটা ছিল, আমার ব্যাগে ভরে রেখেছে। তারপর কারণ জানতো যে এত টাকা হলে তারা যদি আমার পুলিশে যাই, বুঝতে পেরেছো? এবার মনে পড়েছে। সে তখন আমি বললাম যে ছেলের এত জিনিসপত্র উপরে ছড়ানো থাকে, ওই মেয়েকে আর কাজে দেওয়া যাবে না। শ্বশুরমশাই বলছেন না, তুই তো ওকে দেখতে ঢোকাতে দেখিসনি, সুতরাং ও করেনি। আর শাশুড়ি মা কি খেপে গেল,
মনে পড়ছে না এবার? হ্যাঁ 4,000 টাকা 4,500 টাকা। হ্যাঁ হ্যাঁ, এইরকম দিনও গেছে আমাদের। আমি হঠাৎ করে দেখছি আমার ব্যাগে এত টাকা। জিজ্ঞেস করেছিল কাকু আচ্ছা না কাকু আমি তো দেখিনি, আমি তো আমি তো কোনোদিন কারো ব্যাগ নিতে বললে আমি নিয়ে দিই, আমি আর যে পরের দিন যখন এসেছে মেয়েটা, আমি যখন বলেছি এই তুই 4,500 আমার ব্যাগে ঢুকিয়েছিস, যেহেতু আগের দিন শনিবার ছিল, পরের দিন রবিবার পুরো দিন ছুটি, ওকে আমি পেয়েছি, প্রথম রিয়াকশন হচ্ছে না আমি ঢুকাই না। প্রথম রিয়াকশন হচ্ছে কান্না, মানে বোঝা গেল আর কি যে ওই করেছে। তারপরে স্বীকার করেছে, নিজের টাকাগুলো পরে ওই মেয়েটা স্বীকার করলো আমি তো নিয়ে যাইনি, আমাকে কি পুলিশে দিবা? না দেবো না, যা। আর পরের দিন থেকে আসেনি। সত্যি ভাই আমরাও ছিলাম, কে জানে মার হয়তো অনেক কিছু গেছেও, মা বুঝতে পারেনি বা বুঝতে পারলেও বলেনি। হ্যাঁ এটা ঠিক বলছো তুমি। হ্যাঁ কারণ কাকিমা একটু অন্যরকম ছিল তো, হ্যাঁ এবারে কাকিমা। হ্যাঁ সেটাই আর কি। অনেক কারণ কথা এই মেয়েটার মতো, নাম তো আর বলছি না, এই মেয়েটার মতো নিশ্চয়ই আরো জুটেছিল, আর জুটেছিল তো, ডাল কমে যেত, চাল কমে চাল যেত। কমে যেত, কাকিমা আমাকে বলেছে। হ্যাঁ সেই আর কি, কি আর বলবো। ছাড়ো, দেখো আমি বাসন দিয়ে আছি, আমার বাসন শুকিয়ে আমারও আলপনা দিয়ে আবার আমাকে গ্রিন টি দিল, চা থেকে পেট জয় ঢাক হচ্ছে। আজকে দিনের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা, আজকে গল্পেই অনেকটা সময় কেটে গেল। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ব্লগ এরকমই ব্লগ হয়, জীবনের গল্প হয়, এক একজন মানুষের জীবন এক এক রকমের হয়। কারোর জীবনের রং একটু বেশি থাকে, কারোর একটু কম থাকে, কিন্তু যে রং একটু কম সে রংটাও হয়তো অনেকের অনেক পছন্দ হতেও পারে। সেই জন্য আমার জীবনে ক্যারেক্টার খুব বেশি নেই, কিন্তু যারা আছেন তারা খুব জেনুইন মানুষ, এটুকুই বলতে পারি। চলুন দেখা হচ্ছে বরং কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, চাটা খেয়ে নিয়ে এবারে আমি যাবো সন্ধ্যেবাতি দিতে। দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য